আরে, এত বেলা হয়ে গেল, এখনো বসে আছো কেন? যাও খেয়ে নাও। তোমার জন্য পান্তা ভাত আর ওই কটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি। খিদে নেই রহিমা। কালকের কথাটা খালি মাথায় ঘুরছে। মহাজন বলে গেল কালকের মধ্যেই সব শোধ করতে হবে। ও যা হবে দেখা যাবে খন। তুমি তো নিজের হাতে বীজ বুনেছিলে, ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েছ, তোমার দোষ কি? বন্যা তো আর বলে কয়ে আসেনি। বন্যা আমার ফসল নিয়েছে, আর মহাজন নেবে আমার ভিটে। এই ভিটেটুকু চলে গেলে আমরা কই যাব? ফরিদাকে নিয়ে কোথায় দাঁড়াবো? বাবা, এই দেখো, আমি অঙ্ক করেছি, সব যোগ বিয়োগ শিখে গেছি। তুমি আর চিন্তা করো না বাবা, বড় হয়ে আমি অনেক টাকা কামাবো। শোনো মা, আমি জানি তুমি আমাদের সব দুঃখ বোঝো, কিন্তু এই যে ভিটে, এই মাটির হিসাব তো কোনো অঙ্কে মেলে না মা। এই মাটিকে বিক্রি করে দিলে আমাদের আত্মা শুকিয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। আমার কাছে সামান্য কয়েকটি ধনিয়া পাতা আছে, কালকে বাজার থেকে এনেছিলাম। শেষ কটা পাতা দিয়ে তোমার পান্তা ভাত মাখিয়ে দিই, একটু সুবাস পেলে খেতে ভালো লাগবে। রহিমা রান্নাঘরে যান, একটি বাটিতে দুমুঠো পান্তা ভাত নিয়ে আসেন। বাটিতে ধনিয়া পাতা খুঁজতে গিয়ে দেখেন হাই আল্লাহ, আর নেই, শুধু এইটুকু। এরপর রহিমা অত্যন্ত যত্নের সাথে সেই ছোট্ট ধনিয়া পাতাগুলি ছিঁড়ে মিহি করে বেটে ভাতের সাথে মিশিয়ে দেন। মতিন নীরবে খেতে শুরু করেন। সুবাসে তার মন একটু শান্ত হয়। আহ, এই সামান্য ধনিয়া পাতাটুকুই যেন অমৃতের স্বাদ এনে দিল। কিন্তু এই সুবাস বেশিক্ষণ থাকবে না। মহাজনের লোভের দুর্গন্ধ সব ঢেকে দেবে। মতিন বাটি হাতে উঠে দাঁড়ান। তিনি অবশিষ্ট ধনিয়া পাতার শেকড়ের সামান্য অংশ নিয়ে উঠোনের কোণে, যেখানে কোনো বীজই সহজে জন্মায় না, সেখানে ছুঁড়ে দেন। হে মাটি, আমার সব পরিশ্রমের ফল তুমি ফিরিয়ে দাও, তুমিই শেষ ভরসা। মতিন কুটির থেকে বের হয়ে যান। সম্ভবত তিনি গ্রামের অন্য কারো কাছে সাহায্য চাইতে যাচ্ছেন। রহিমা তাঁর যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। রাত, ঘুটঘুটে অন্ধকার। মতিন ফিরে এসেছেন, কারোর কাছেই সাহায্য পাননি। তিনি উঠোনে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকেন। সব শেষ, আমার জীবন, আমার ভিটে, সব শেষ। হঠাৎ উঠোনের যে কোণায় মতিন ধনিয়া পাতার অবশিষ্ট অংশ ফেলেছিলেন, সেখান থেকে একটি তীব্র সুগন্ধ ছড়িয়ে পড়ে। মতিন অবাক হয়ে দেখেন রহিমার দরজা খুলে উঠোনে আসেন। তিনি প্রথম আলোর ঝলকে চোখ কচলান। তার চোখ যায় উঠোনের কোণায়, যেখানে মতিন গতকাল ধনিয়া পাতা ছুঁড়ে ফেলেছিলেন। এ কি মতিন, ওগো মতিন! কি হলো এত সকালে? মহাজন এসে গেল নাকি? আরে আরে, মহাজন নয়, এদিকে দেখো। মতিন এসে দেখেন যে কোণায় তিনি বীজ ফেলেছিলেন, সেখানে একটি নয়, দুটি নয়, একটি বিশাল ধনিয়া পাতার গাছ দাঁড়িয়ে আছে। গাছটি সাধারণ নয়, এর পাতাগুলো মানুষের হাতের তালুর মতো চওড়া, গভীর সবুজ রঙের। সকালের নরম আলো পড়ে তা থেকে যেন সবুজ মখমলের মতো আভা বের হচ্ছে। বাতাসে তীব্র কিন্তু আরামদায়ক ধনিয়া পাতার সুগন্ধ ভেসে আসছে। এ কি গাছ রে বাবা, একদিনে এত বড়, আর এই পাতা এত চওড়া! এ তো বড় ধনিয়া পাতার গাছ। আমিও তো তাই ভাবছি, কালকে তুমি যে সামান্য শিকড় ফেলেছিলে, তা থেকে এত বড় গাছ গজালো কি করে? এ তো আমাদের গ্রামের কোনো ধনিয়া নয়। এর সুবাসে মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর গাছ, এর গন্ধ তো অনেক মিষ্টি। খবরদার, কেউ এই পাতা ছুঁবি না, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হঠাৎ বাতাস শান্ত হয়ে যায়।
গাছের পাতাগুলো যেন নড়ে ওঠে। একটি অশরীরী মৃদু ও কোমল কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠটি মনে হয় মাটির গভীর থেকে আসছে। চারদিকে ধনিয়া পাতার সুবাসে মিশে গেছে। ভয় পেও না মতিন, আমি তোমাদের বন্ধু। কে কে- কে- কে বলছো? কে তুমি? আমি এই মাটিরই অংশ। তোমার কাল রাতে ফেলে দেওয়া সামান্য ধনিয়া পাতার সুবাসে আমি তোমাদের দুশ্চিন্তার ভার টের পেয়েছি। তোমাদের সরলতা আর শ্রম আমাকে খুশি করেছে। আমি ধনিয়া পাতার জাদুকর। আমি এক রাতে এই গাছ তৈরি করেছি। জাদুকর মশাই, আপনি আমাদের কষ্ট দূর করতে এসেছেন। তোমাদের দুঃখের মূল কারণ তোমাদের দারিদ্র্য নয়, তোমাদের মহাজনের লোভ। এই মহাজনের লোভের দুর্গন্ধ আমার প্রকৃতির সুবাসকে নষ্ট করছে। এই গাছ তোমাদের সামান্য প্রয়োজন মেটাবে, কিন্তু মহাজনের লোভ দূর করতে হবে তোমাদেরই। কিন্তু মহাজনের হাত থেকে বাঁচতে হলে আমাদের মোটা অঙ্কের টাকা দরকার। আপনার এই জাদুকরি পাতা কি সেই টাকা দিতে পারে? আমার জাদুতে স্বর্ণ জন্মায় না, সুবাস জন্মায়। এই সুবাস মহাজনের লোভকে এক মুহূর্তের জন্য হলেও দমন করতে পারে। এই মতিন, মতিন, এই মতিন, কোথায় মরেছিস? আমার সময় নেই। মহাজন এসে গেছে, এখন কি হবে? যা করার সাহস করে করো। জাদুকর যখন সাহায্য করেছেন, তখন কোনো না কোনো উপায় হবেই। বাবা, এই পাতাটা দিয়ে দেখো। খায়রুল মহাজন তার সহকারীকে নিয়ে মতিনের উঠোনে প্রবেশ করে। মহাজনের মুখে নিষ্ঠুর হাসি। কি মতিন, টাকা জোগাড় হলো নাকি ভিটে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিস? মহাজন মশাই, আপনি তো জানেন বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। আমাকে আরও কটা দিন সময় দিন, আমি কাজ করে। সময়? তোর সময় ফুরিয়ে গেছে। এই নে তোর ঋণের দলিল। আজই আমি এই জমির ওপর আমার নাম লেখাবো। দয়া করুন। আরে, কি দারুণ গন্ধ রে! কিসের গন্ধ এটা? এত মিষ্টি অথচ এত তীব্র। ধনিয়া? না না না, এ তো অন্য কিছু। মনে হচ্ছে পুরো গ্রামে এই সুবাস ছড়িয়ে আছে। মহাজনের সহকারীও অবাক হয়ে চারপাশে তাকায়। মহাজনের চোখ যায় জাদুকরের তৈরি বিশাল ধনিয়া গাছের দিকে। ও, ওই গাছ থেকে আসছে গন্ধটা। এত বড় পাতা! কি গাছ রে এটা? তোর মতো গরিবের বাড়িতে এত দামি গাছ এলো কোত্থেকে? মহাজন কাকা, তুমি এত রাগ করছো কেন? আমার হাতে এই পাতাটি নাও, এটি চিবিয়ে খেলে রাগ কমে যায়। দূর হ, তোর মতো ছোট লোকের পাতা আমি ছোবও না। নিন না কাকা, একবার শুধু গন্ধ শুঁকে দেখুন। মহাজন লোভী স্বভাবের মানুষ। বিরক্তি সত্ত্বেও কৌতূহলে পাতাটি নাকের কাছে নিয়ে আসে। তীব্র সুবাস তার মস্তিষ্কে আঘাত করে। তার মুখ হঠাৎ নরম হয়ে আসে। সে অজান্তেই পাতাটি মুখে পুড়ে চিবিয়ে দেয়। পাতা চিবানোর সাথে সাথেই মহাজনের চোখ বিস্ফারিত হয়ে যায়। সে টলতে থাকে। তার মুখ থেকে লোভের অভিব্যক্তি মুছে গিয়ে অদ্ভুত এক বিস্ময় ও শান্তি ভাব আসে। আহ, কি শান্তি! এ যেন আমার ভেতরের সব রাগ ক্ষোভকে টেনে বের করে নিচ্ছে। আমার মনে হচ্ছে আমার এত টাকার দরকার নেই। মহাজন মশাই, আপনি আমাদের জমিটা রেখে দিন, আর একটু সময় দিন। এই কথা শুনে খায়রুল মহাজন কিছু বলতে গিয়েও যেন আটকে যায়। সে চারদিকে তাকায়, দিশেহারা। তিনি বলে ওঠেন, আমি আমি কি করছিলাম? কেন আমি এই মানুষগুলোর ওপর এত অত্যাচার করছিলাম? আমার আমার টাকার থলেটা কোথায়? টাকা? আমি টাকা চাই না। শোনো খায়রুল মহাজন, তোমার লোভের দুর্গন্ধ আমার প্রকৃতিকে বিষাক্ত করেছে। এই পাতার সুবাস
তোমাকে তোমার ভেতরের সত্য দেখিয়েছে। কে কে কথা বলছো? আমি তো কোনো মানুষ দেখছি না। আমি তোমার সামনেই আছি। তোমার লোভের ছায়ায় ঢাকা পড়েছিলাম। তোমার সামনে দুটো পথ, হয় এই মুহূর্তে মতিনের সব ঋণ মাফ করো এবং গ্রামের আর যারা তোমার কাছে নিপীড়িত তাদেরও ঋণপত্র ছিঁড়ে ফেলো, নয়তো এই ধনিয়া পাতার সুবাস তোমার লোভকে এতই বাড়িয়ে তুলবে যে তুমি নিজের লোভেই ফেটে যাবে। জাদুকরের কণ্ঠস্বর শেষ হতেই গাছের সুবাস আরও তীব্র হয়। মহাজন ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। না 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 না, আমি সব শোধ করে দেব, সব। আমাকে রেহাই দিন। এরপর মহাজন দ্রুত তার পকেট থেকে মতিনের ঋণের দলিল বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তারপর তার সহকারীকে গ্রামের সব ঋণগ্রহীতার তালিকা নিয়ে আসার নির্দেশ দেয়। সুবাসে তার মাথা ঘুরছে। সে বুঝতে পারছে না কি করছে, শুধু নির্দেশ পালন করছে। মতিন, তোমার ঋণ নেই, কারো কোনো ঋণ নেই। যাও, আমি আজ থেকে আর মহাজন নই। আমি আর লোভ করব না। খায়রুল মহাজন দ্রুত তার সহকারীকে নিয়ে এলাকা ছেড়ে দৌড়ে পালায়। সে আর এক মুহূর্তও সেই সুবাসের মধ্যে থাকতে চায় না। বিশ্বাস হচ্ছে না, আমাদের ভিটে রক্ষা পেল, আমাদের ঋণ মাফ হলো, সব এই জাদুকরের জন্য। জাদুকর মশাই, তুমি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছো। আমরা কি দিয়ে তোমার কৃতজ্ঞতা জানাবো? তোমাদের কৃতজ্ঞতা আমাকে শান্তি দিয়েছে। আমি কোনো অর্থ চাই না। আমি শুধু চাই তোমরা আজীবন এই মাটির সাথে সৎ থেকো। আর আমার একটাই লোভ। কি কি চাও তুমি, বলো? এই ধনিয়া পাতার সুবাস আমার জীবন। কিন্তু তোমরা গতকাল সামান্য যে পাতা বেটে পান্তা ভাত খেয়েছিলে, সেই বাটা পাতার স্বাদ আমাকে খুব তৃপ্তি দিয়েছে। তোমরা আজ থেকে প্রতিদিন এই গাছ থেকে টাটকা পাতা ছিঁড়ে তাতে সামান্য চালের গুঁড়ো ও নুন মিশিয়ে ধনিয়া পাতার কাজি বানিয়ে আমাকে উৎসর্গ করবে। এই কাজই হবে আমার খাদ্য। তোমরা এই গাছ থেকে নিজেদের প্রয়োজন মতো পাতা নেবে আর বাকিটা গ্রামকে দান করবে। এ তো অতি সামান্য কাজ, আমরা সানন্দে করব। তোমার আদেশ আমরা আজীবন পালন করব। জাদুকর মশাই, এই গাছ তোমারই থাকবে, এর ফল হবে আমাদের আশীর্বাদ। মতিনের কুটির এখন আর জীর্ণ নয়, কিন্তু এখনও সাধারণ। উঠোনের কোণায় সেই জাদুকরি ধনিয়া পাতার গাছটি আগের মতোই তরতাজা ও সুগন্ধে ভরে আছে। মতিন এখন একজন স্বাধীন ও সম্মানিত কৃষক। তিনি গ্রামের ছোট ছোট জমিতে দিনমজুরের কাজ করেন, কিন্তু তাঁর চোখে আর ভয় নেই।